মনের কথার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মনের কথার এই চ্যানেলটির মাধ্যমে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, আমার প্রেগন্যান্সি জার্নি, এছাড়া আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। মনের কথার এই চ্যানেলে আমি আমার প্রেগন্যান্সির প্রথম রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি আমার এনটিএনবি স্ক্যান এবং এনআইপিটি টেস্টের রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই এই এনটিএনবি স্ক্যান কখন করা হয়, তার গ্রহণযোগ্যতা কতটা এবং এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তোমরা অনেক ইনফরমেশন এখান থেকে পাবে। এনটিএনবি স্ক্যান মানে নিউক্লিয়ার ট্রান্সুলেন্সি অ্যান্ড নেজাল বোন, এটি প্রেগনেন্সির 11 থেকে 13 সপ্তাহে ডক্টর সাজেস্ট করে থাকে। এই সময় বাচ্চার ঘাড়ের নিচে ফ্লুইড জমা হয়, যে ফ্লুইডের মেজারমেন্ট অনুযায়ী ধরে নেওয়া হয় বাচ্চার ভিতরে কোনো রকম কোনো গ্রোথ রিলেটেড ইস্যু আছে কিনা, কোনো ক্রোমোজোমাল প্রবলেম আছে কিনা, কোনো জেনেটিক্যাল ইস্যুস আছে কিনা সেটা দেখে নেওয়া হয়। এরই পাশাপাশি বাচ্চার পাঁজর, বাচ্চার শিরদাঁড়া প্রপারলি গ্রো করছে কিনা সেটাও দেখে নেওয়া হয়, এবং একই সাথে বাচ্চার হার্টবিট প্রপারলি আছে কিনা, বাচ্চার মানে নেজাল বোন ভিজিবল কিনা সেটাও দেখে নেওয়া হয়। কারণ এই সময় বাচ্চার নাকের হাড়টাও দেখা যায় এবং প্রপারলি ভিজিবলও হয়। তো এর একটা প্রপার মেজারমেন্ট থাকে, সেই অনুযায়ী যদি গ্রো করা হয় তাহলে ধরে নেওয়া হয় বাচ্চার ভিতরে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু এই টেস্টের পাশাপাশি একটা ব্লাড টেস্টও দেওয়া হয়, যেটাকে বলা হয় ডাবল মার্কার টেস্ট বা ডুয়াল মার্কার টেস্ট। এই ডুয়াল মার্কার টেস্টে মায়ের শরীরে বিটা এইচসিজি এবং প্যাপ এই হরমোনের উপরে টেস্ট করা হয়। এই হরমোনের মাধ্যমে জানা যায় যে বাচ্চার ভিতরে কোনো রকম কোনো মানে সিনড্রোম লাইক এডওয়ার্ড সিনড্রোম বা টাউ সিনড্রোম, ডাউন সিনড্রোম, এই ধরনের কোনো কমন সিনড্রোম মানে সম্ভাবনা আছে কি নেই। আমি আমার ভিডিওতে সম্ভাবনা এই কারণে বলছি, তার কারণ এই টেস্টটি সম্পূর্ণভাবে একটা স্ক্রিনিং টেস্ট। তার কারণ একটা গল্প দিয়ে বোঝালে তোমরা বুঝবে, আর সেটা সম্পূর্ণ আমার নিজের জীবনের গল্প। তার আগে আমি এই রিপোর্টটা শেয়ার করি। আমার এই এনটিএনবি স্ক্যানের রিপোর্টটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে বাচ্চার একটা সিআরএল মেজারমেন্ট রয়েছে। এই সিআরএল মেজারমেন্টটা এই সময় 11 থেকে 13 সপ্তাহে যে মেজারমেন্টটা থাকে সেখানে বাচ্চার যে সাইজটা থাকে সেই সাইজটার মধ্যে স্ক্রিনিং করতে সুবিধা হয়। এর থেকে বড় হয়ে গেলে স্ক্রিনিং করা সম্ভব হয় না, আর এর থেকে বেশি ছোট থাকলে স্ক্রিনিং করতেও অসুবিধা এবং তার প্রপার মেজারমেন্ট নিতে অসুবিধা হয়। এরই পাশাপাশি প্লাসেন্টার গ্রোথ ম্যাচুরিটি দেখা হয়, প্লাসেন্টার পজিশনও দেখা হয়। আমার ফান্ডো অ্যান্টেরিয়র ছিল। তার সাথে হলো নিউক্লিয়ার ট্রান্সুলেন্সির একটা মেজারমেন্ট নেওয়া হয় যে কতটা মেজারমেন্টের মধ্যে আছে। এখানে আমার এনটি স্ক্যানের মেজারমেন্ট ছিল 1.2 mm, যেটা নর্মাল। তার সাথে নেজাল বোন হলো ভিজিবল কিনা, এখানে দেয়া আছে ওয়েল ডেভেলপড নেজাল বোন, এটা ভিজিবল রয়েছে 3.5 mm, এটা লেন্থ রয়েছে যেটা নর্মাল। এখানে ইমপ্রেশন নর্মাল থাকলেও আমার ব্লাড রিপোর্টের ক্ষেত্রে ইমপ্রেশন কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে। তার কারণ এখানে একটা প্রপার রেশিও থাকে, যে রেশিওর মাধ্যমে হাই রিস্ক, লো রিস্ক এবং ইন্টারমিডিয়েট এই 3টি ভাগের রেজাল্ট আসে। আমার ক্ষেত্রে একটা মেজারমেন্ট ট্রাইসোমি 21-এর ক্ষেত্রে কিন্তু ইন্টারমিডিয়েট রিস্ক এসেছিল, যেটা না হাই রিস্ক না লো রিস্ক। তার কারণ যদি লো রিস্ক আসে সেক্ষেত্রে প্রেগনেন্সির নেক্সট লেভেলে স্মুথলি যাওয়া যায়, কিন্তু যদি হাই রিস্ক বা ইন্টারমিডিয়েট থাকে তো সেক্ষেত্রে একটা কনফার্মেটরি টেস্ট করে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ডক্টর সেই রিপোর্ট অনুযায়ী বিভিন্ন টেস্ট সাজেস্ট করে থাকেন, অনেক যেমন এনআইপিটি টেস্ট, অ্যামিনোসিনথেসিস, এছাড়া আরও অনেক টেস্ট থাকে। আমার ক্ষেত্রে এনআইপিটি টেস্ট সাজেস্ট করা হয়েছিল। তার কারণ আমি এই টেস্টের রিপোর্টের যখন ইন্টারমিডিয়েট এরকম রিস্ক এসেছিল আমিও ভয় পেয়ে গেছিলাম, খুব স্বাভাবিক সেটা। তার কারণ এরপরে কি হবে বা কোনো সমস্যা আছে কি না, বা সমস্যা থাকলে সেটা ঠিক করা যায় কি না, এরকম বহু কিছু মাথার মধ্যে চলছিল। তো আমি এর পরের লেভেলে যে টেস্টটা ছিল সেটা ফেস করার জন্য মানসিকভাবে সেই সময় প্রস্তুত ছিলাম না। আমি ডক্টরকে গিয়ে সোজা গিয়ে বলেই এসেছিলাম যে আমি এই টেস্টটা করাতে চাই না, আমার খুব ভয় লাগছে। তো উনি তখন আমাকে একটা জিনিসই বললেন যে আজকে যেটা ভয় পেয়ে আপনি ফেস করতে চাইছেন না, কালকের ডেটে দেখা গেল যে বাচ্চার মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর সিচুয়েশন আসতে পারে। সেটা আপনার পরিবারের জন্য এবং অবশ্যই বাচ্চার জন্য সেটা আরও বেশি কষ্টকর হয়ে উঠবে। তাই জন্য প্রথম থেকে জেনে নেওয়া দরকার বাচ্চার ভিতরে কোনো রকম ক্রোমোজোমাল কোনো সমস্যা আছে কিনা।
তো সেক্ষেত্রে অবশ্যই উনি আমাকে যখন বুঝিয়েছিলেন তখন আমিও এর গুরুত্বটা বুঝি এবং উনি যেহেতু এই ধরনের টেস্ট সব ল্যাবে অ্যাভেলেবেল নয়, তো উনি আমাকে কিছু ল্যাব সাজেস্ট করেছিলেন। তো এটা লালপাত ল্যাবেও হয়, প্লাস পাথকাইন্ডে হয়, এছাড়া অ্যাপোলোতেও কিছু সেন্টারে এই টেস্ট হয়। তো আমার মনে আছে সেই সময় রাত 10টা বাজে, আমার খুব স্বাভাবিক, সব ল্যাবই বন্ধ হয়ে গেছে। তো উনি বলেছিলেন যতটা তাড়াতাড়ি সম্ভব, কেন এই কিছু টেস্ট আছে যে টাইমের মধ্যেই করে নিতে হয়, সেই সপ্তাহের মধ্যেই করে নিতে হয়, কেন এরপরে সেই টেস্টের রিপোর্ট না প্রপারলি আসে, না মেজারমেন্ট করাটাও খুব সমস্যাদায়ক হয়ে যায়। তো আমার সেই সময় দুটো আমি দুজনকে ফোন করেছিলাম। তো আমার মনে আছে আমি পাথকাইন্ড ল্যাবে এই টেস্টটা করিয়েছিলাম। তো যিনি ব্লাড কালেক্ট করতে এসেছিলেন তার নাম ছিল সৌরভ। তা আমি যখন ওনাকে ফোন করেছিলাম, উনি আমার গলার টোন শুনে বুঝতে পেরেছিলেন যে আমি প্রচণ্ড নার্ভাস রয়েছি। আর তখন রাত 10টা বাজে। অ্যান্ড দ্যাট দ্য ওই সময় অফিসিয়ালি কোনো কাউকে কল করা উচিত নেই। কিন্তু আমি সেই সময় এতটাই নার্ভাস ছিলাম যে টাইম সেন্স আমার ভেতরে সেই সময় ছিল না। তা আমি সৌরভকে কল করি এবং ও সেটাকে বুঝতে পারে যে আমি সেই সিচুয়েশনে নেই বা আমার ভিতরে প্রচণ্ড ভয় কাজ করছে। তো যতটা সম্ভব পেরেছিল ও ওভার দ্য ফোন আমাকে মেন্টালি বুস্ট করেছিল যে এই ধরনের টেস্ট হামেশাই হয়ে থাকে, এতে কোনো রকম ভয়ের কোনো কারণই নেই। তো আমি তারপরে দিন ও ব্লাড নিতে আসে, আমার মনে আছে। তো ওটা 1st জানুয়ারি ছিল 2024। তো দিনটা আমার খুব ভালো করে, যে বছরের শুরুতে আমার ব্লাড দিতে হয়েছিল, প্লাস এরকম একটা টেনশন। আমি ভেবেছিলাম গোটা বছর আমার কী যাবে জানি না। তো পরের দিন সকালবেলা ও আসে, এসে আমাকে ব্লাডটা নেয় এবং ওকে জানায় যে টেস্টের রিপোর্টটা কিন্তু 10 দিন সময় লাগে এই রিপোর্টটা আসতে, এবং একটা লিঙ্কের মাধ্যমে এই রিপোর্টটা আসে এবং সেটা ডাউনলোড করে নিলে তুমি রিপোর্টটা পেয়ে যাবে। এবং বলে রাখি, যেটা ডুয়াল মার্কার ক্ষেত্রে 3টে ভাগে রেজাল্ট আসে, যেমন লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক। কিন্তু এক্ষেত্রে হলো ইদার লো রিস্ক না হলে হাই রিস্ক। হাই রিস্ক থাকলে অবশ্যই নেক্সট লেভেলে আবার প্রেগনেন্সির পজ নিতে হবে, ডক্টরের সাথে আবার আলোচনা করতে হবে যে কী ধরনের রিস্ক আসছে এবং সেই উপরে ডিসিশন নিতে হবে। কিন্তু যদি লো রিস্ক আসে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, নেক্সট লেভেলে স্মুথলি এগিয়ে যেতে পারো। কিন্তু ওই 10টা দিন আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ভাবতাম যে কবে রেজাল্ট টেস্ট রিপোর্ট আসবে, কী আসবে। সব কিছু করছি, ব্যাক অফ দ্য মাইন্ডে এই টেনশনটা আমার চলতেই থাকতো। তো অবশেষে 10 দিনের মাথায় রিপোর্টটা আসে, লিঙ্কটা আসে, অ্যান্ড সবটাই লো রিস্ক আসে, কোনো সমস্যা থাকে না। তা আর বলে রাখি যে ডুয়াল মার্কারের ক্ষেত্রে ওটা সম্পূর্ণ একটা স্ক্রিনিং টেস্ট। তো সেক্ষেত্রে শুধুমাত্র সেগ্রিগেট করে রাখা হয় যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসতে পারে। কিন্তু এরপরে যে কনফার্মেটরি টেস্টগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তার গ্রহণযোগ্যতাটা অনেকটাই বেশি থাকে এবং রিপোর্টে কিন্তু অনেকটা মেনশন করা থাকে যে এই ধরনের সমস্যা আসতে পারে। তো আমার ক্ষেত্রে আমি রিপোর্টটা দেখাচ্ছি। এটা তো যেহেতু প্রিন্ট আউট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এতে রয়েছে। তো এখানে পুরোটাই দেখা যাচ্ছে সম্পূর্ণ লো রিস্ক, লো রিস্ক, পুরোটাই লো রিস্ক। আর এখানে শুধুমাত্র 3টে ক্রোমোজোম নয়, এখানে টোটাল 22টা ক্রোমোজোমের উপরে এটাকে দেখা হয়। এবং এখানে হলো মায়ের শরীরের হরমোন নয়, এখানে মায়ের শরীরের রক্তটাকে ফ্র্যাগমেন্ট করে বাচ্চার ডিএনএর উপরে এই টেস্টটা করা হয়। সুতরাং এর গ্রহণযোগ্যতাটা ডুয়াল মার্কার টেস্টের থেকে কিন্তু অনেকটাই বেশি। তো আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝাতে পারলাম যে ডুয়াল মার্কার টেস্টের পরে যদি কোনো রকমভাবে হাই রিস্ক বা কোনো ইন্টারমিডিয়েট রিস্ক আসে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই, যেটা আমি পেয়েছিলাম। তাই জন্য আমি চাই না যে যারা নিউ মম রয়েছো, যারা এই ধরনের সিচুয়েশন ফেস করছো, তাদের ক্ষেত্রে যেন একদম ভয় না পেয়ে এক অবশ্যই তো কনফার্মেটরি টেস্ট করে নাও এবং দেখে নিও, অবশ্যই রেজাল্টটা পজিটিভই আসবে, কোনো রকম কোনো সমস্যা আসবে না এবং তোমরা নেক্সট লেভেলে স্মুথলি প্রেগনেন্সিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। একটা কথা এখানে বলে রাখি, যেটা আমার ডিরেক্টর আমাকে কিছুদিন আগে বলেছিলেন, তোমরা বোঝো ওয়ার্কিং যারা হয়, তো সেক্ষেত্রে সাডেনলি একটা গ্যাপ নেওয়ার পরে হঠাৎ করে অফিস জয়েন করার পরে সব কিছু কিন্তু আগের মতন থাকে না। তো মানসিকভাবে সব কিছুকে অ্যাকসেপ্ট করা কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। পুরনো সব কিছু আগের মতন থাকে না। সেই পুরনো জিনিস থেকে ভেঙে আবার নতুন করে সব কিছু শুরু করা, পরিস্থিতি, পরিবেশ এবং তার সাথে, সাথে বাচ্চার টেনশন, সব কিছু কিন্তু সেইভাবে ম্যানেজ করা অনেকটা টাইম লাগে। তো যখন আমি আমার ডিরেক্টরের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম যে আমি এরকম সিচুয়েশনে রয়েছি, আমার মেন্টালি এই ধরনের সমস্যার মধ্যে ভুগছি, যে জানি না সবটা কীভাবে ম্যানেজ করব।
তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, যে কোনো সমস্যা যখন আমাদের জীবনে আসে, সেটা যেমনই হোক না কেন, সেটা একটা শর্ট ফেজের জন্য আসে। সেটা কিন্তু একটা টাইমে গিয়ে চলে যায়। কিন্তু তোমাকে ডিসাইড করে নিতে হবে, তুমি ফাইট করবে না গিভ আপ করবে। যদি তুমি গিভ আপ করে দাও, তাহলে সেই স্টোরিটা কিন্তু ওইখানেই থেমে যাবে এবং সেটা কিন্তু ফার্দার কোনো রেজাল্ট পাওয়া যাবে না। যদি তুমি ফাইট ব্যাক করো, তাহলে আজকে দাঁড়িয়ে তুমি কাউকে বলতে পারবে এবং কাউকে ইন্সপায়ার করতে পারবে। তোমার কথা শুনে কিন্তু আরেকজনও সেই স্টেপটা নিতে পারবে সাহস করে। তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমার একটা ভয় শেয়ার করেছি তোমাদেরকে। আমি ফেস করতে চাইছিলাম না যে এই রিপোর্টটা এরকম আসছিল, এর পরের লেভেলটা কী হবে। সেটা ফেস করার মতন মানসিক জোর আমার ছিল না। কিন্তু যখন আমি ফেস করলাম অনেকটা মনের জোর নিয়ে, আমি কিন্তু খুব স্ট্রেস ফ্রিভাবে আমার নেক্সট লেভেলের প্রেগনেন্সি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমি যদি না ফেস করতাম, হয়তো মনের ভিতরে খচখচ করতে থাকতো, বাকি সময়গুলোতে আমাকে স্ট্রেস দিত, হয়তো সেই স্ট্রেসটা আমার বাচ্চার ভিতরেও যেত। তাই তোমাদের সবসময় একটা কথা বলবো, স্ট্রেস নিও না, কেন অবশ্যই সেটা বাচ্চার ভিতরে চলে যায় এবং বাচ্চার ভিতরে সেটা প্রবলেম তৈরি করে দেয়। কেন এর পরে যে লেভেলগুলো থাকে, কেন এই টেস্টের পরে কিন্তু আমরা সেকেন্ড ট্রিমেস্টারে চলে যাই। তো সেক্ষেত্রে কিন্তু আরও নতুন নতুন টেস্ট থাকে, তার সাথে সাথে আরও কিছু আমাদের চেঞ্জেস আসে, আমাদের ফিজিক্যাল চেঞ্জেস আসে, মেন্টাল চেঞ্জেস আসে, খাওয়া দাওয়ার মধ্যে কিছু পরিবর্তন আসে। তো ওই লেভেলে যাওয়ার আগে, আগের যাতে কোনো রকমভাবে সমস্যা না থাকে, অবশ্যই স্ট্রেস ফ্রিভাবে সেই পরের লেভেলে এগিয়ে যাওয়াটাই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। বাই।